প্রোগ্রাম। আমার কথা কি শোনা যায়? মিউট করে বলতেছি। হ্যাঁ, শোনা যাচ্ছে মামা। প্রোগ্রাম। তো মেইনলি একটা প্রোগ্রামকে অনেকগুলা ছোট ছোট প্রসেসে ডিভাইড করে ওগুলা এক্সিকিউট করা হয়। এতে অনেক সুবিধা আছে, কম্পিউটেশনাল পাওয়ার কম যায়, টাইমও কম লাগে। তো এতটুকু জানলেই হবে প্রসেস নিয়ে। তো একবার প্রসেস স্ট্রাকচার নিয়ে কথা বলছে। তো স্ট্যাক, হিপ, ডাটা, টেক্সট এগুলো অলরেডি জানো। স্ট্যাকে কি হয়, লোকাল ভ্যারিয়েবল স্টোর থাকে, হিপে আমাদের ডাইনামিক ভ্যারিয়েবল স্টোর থাকে, ডাটা লেভেলে আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল গুলো স্টোর থাকে, আর টেক্সট লেভেলে আমাদের কোড গুলো স্টোর থাকে। তো এগুলো নিয়ে বলার তেমন কিছু নেই। তারপর আসে প্রসেস স্টেট। এটা ওয়েসে পড়া, তাও দেখাইতেছি আমি। আবার কি, তো প্রসেস স্টেট 5টা ভাগে ভাগ করা। একটা হচ্ছে গিয়া 5টা না 4টা, আচ্ছা 4টা 5টা যাই হোক। রেডি স্টেট থাকে একটা। তো এইখানে কি হয়, রেডিতে আমাদের যতগুলা প্রসেস আছে সব প্রসেস রেডিতে থাকে। সব প্রসেস থাকে রেডি, মেইনলি একটা কিউ টাইপ। তো এইখানে সবগুলা প্রসেস থাকে। এরপর আমাদের যেটা আসে এটা হচ্ছে গিয়ে রানিং। তো রানিং হচ্ছে আমাদের যেই প্রসেস গুলা সিপিইউর অ্যাক্সেস পায়, ওগুলা রানিং সেকশনে থাকে। বুঝতে গেল? হ্যাঁ। তো সিপিইউ অ্যাক্সেস পাওয়া প্রসেস, পাওয়া প্রসেস। আর এরপর আরো একটা স্টেট থাকে, সেটা হলো গিয়া ওয়েট, ওয়েটিং। তো ওয়েটিং এ মেইনলি আমাদের কোনো একটা প্রসেসের যদি ইনপুট আউটপুট শো করা লাগে বা ইনপুট বাইর থেকে নেওয়া লাগে, এই ইনপুট আউটপুটের কাজ করার জন্য প্রসেস রানিং থেকে ওয়েট স্টেটে চলে যায়। তারপর ওইখানে ইনপুট আউটপুট গুলো নেয়, তারপর আবার রেডি স্টেটে যায়, তারপর রানিং এ যায়। তো ডায়াগ্রামে দেখাবো, সমস্যা নেই। তো এটার পরে আরেকটা স্টেট উপায় থাকে নিউ। তো নিউ হচ্ছে গিয়ে প্রসেস ক্রিয়েট হয়, তো ওটা মানে ম্যাম দেখায়নি। তো থাক। তো এরপর এই হচ্ছে দাঁড়া, এক্সিট। 8 মিনিট নেই, কারেন্ট চলে গেছে। রেকর্ড অফ হয়ে গেছে না বুঝতেছি না। আচ্ছা তুই রেকর্ড কর। দাঁড়া। করতেছস? না না, স্টার্ট রেকর্ডিং। এ ভাই আমার ঘুমানো লাগবে, তাড়াতাড়ি কর। আমি এখন তাড়াতাড়ি ঘুমাই। হুম। তো মাত্র নামাইলে এটা এটা কি কোনো সেটিংস করতে হয়? আমি তো ওবিএস দিয়ে কখনো রেকর্ড করিনি। আচ্ছা, কাজমাইন আসছে, ওই কাজমাইনই রেকর্ড কর। হাজব্যান্ড কি কথা শুনে। এই 4টা স্টেট গেল, তারপর এক্সিট স্টেট থেকে জাস্ট এক্সিট হয়ে যায়, টার্মিনেট হয়ে যায়। তো এখন এটা ডায়াগ্রাম আকারে ম্যাম দেখাইছে। ডায়াগ্রামটা দেখতে এরকম। তো ম্যাম দেখাইছে নিউকে জাস্ট প্রসেস আকারে দেখাইছে। এখানে প্রসেস ক্রিয়েট হয়েছে, তারপর এখান থেকে রেডি স্টেটে যায়। তো যতগুলা প্রসেস ক্রিয়েট হয় সব রেডি স্টেটে চলে যায়। তারপর এইখান থেকে যায় রানিং স্টেটে। রানিং স্টেটে কিছু প্রসেস যায় যারা সিপিইউ অ্যাক্সেস পায়।
এখন রানিং থেকে ৩ টা জিনিস ঘটতে পারে। একটা হচ্ছে গিয়ে রানিং থেকে ডিরেক্টলি এন্ড বা টার্মিনেট হয়ে যাবে প্রসেসটা। তার কাজ শেষ, এন্ড হয়ে গেল। আরেকটা হচ্ছে কোন কারণে ইন্টারাপ্ট এর শিকার হবে। যে হয়তোবা কোনো একটা হায়ার প্রায়োরিটির প্রসেস আসছে। মনে করো এখানে P1 প্রসেস রানিং এ কাজ করতেছিল। একটা হায়ার প্রায়োরিটির প্রসেস আসছে। তখন কি করবে আমাদের সিপিইউ কি করবে? P1 রে বাইর কইরা দিবে। বাইর কইরা দিয়ে রেডি স্টেট এ পাঠায় দিবে। আর P2 যেটা হায়ার আমাদের র‍্যাংক ছিল সে রানিং এ চইলা যাবে। তো এখানে ইন্টারাপ্ট আ তো এটা গেল ইন্টারাপ্ট। তো আরো একটা কাজ হইতে পারে রানিং থেকে, সেটা হলো গিয়ে ওয়েট এ চইলা যাবে। তো ওয়েট এ কখন যায়? যখন আমাদের ইনপুট নেয়া লাগে বা আউটপুট শো করা লাগে, তখন ওয়েট এ চইলা যায়। তো ইনপুট ম্যানেজমেন্ট। তারপর যখন ম্যানেজমেন্ট শেষ হয়ে যায়, তখন আমাদের আবার রেডিতে চইলা যায়। তারপর রেডি থেকে যখন সিপিইউ যার কাছে জায়গা পাবে আবার রানিং এ যাবে। তো এভাবে চলতে থাকবে। তো এটা মনে হয় ইনপুট আউটপুট কমপ্লিট। এভাবে দেখাইছে। তো এটাই। এরপর কিছু লাইন লেখছে যে আচ্ছা, আমাদের ম্যাম একটা এরর চেকের কাহিনী বলছিল না? এটা কোথায় হয় বেসিক্যালি, রানিং এ নাকি রেডিতে? আচ্ছা, এরর চেক কথা বলছিল। আমি শিওরলি জানি না। আমি মনে হয় শুনিনি। কারো কাছে অ্যান্সার থাকলে বলতে পারিস। আচ্ছা, তো কারো কেউ অ্যান্সার থাকলে বলিস, আমি আপাতত আগাই। আচ্ছা, তাহলে এরপর হচ্ছে ম্যাম জাস্ট লিখছে যে প্রসেস শিডিউলার নিয়ে ২-১ লাইন লিখছে যে প্রসেস শিডিউলার আমাদের কোন প্রসেস সিপিইউ তে কতক্ষণ থাকবে বা কোনটার পরে কোনটা যাবে এটা হ্যান্ডেল করে। উম আগে প্রসেস শিডিউলিং এর জন্য আমাদের কিউ ইউজ করতো, লং টার্ম কিউ আর শর্ট টার্ম কিউ। তো ওইটা এইভাবে দেখাইছে। এটার নাম কি? মাল্টিপল প্রসেস। আচ্ছা, তো কিউ এর ভিতরে এইভাবে দেখাইছে না যে একটা জব কিউ থাকে। তো জব কিউটা মেইনলি রেডি স্টেটটাই, তো যেখানে সবগুলা সরি, জব কিউটা হচ্ছে গিয়া নিউ স্টেটটা। তো জব তামিম, এটা কিউ এর কোন জন্য টপিকটা করাচ্ছিস ভাইয়া? আপু ওই যে প্রসেস স্টেট আচ্ছা, চ্যাপ্টার 2 টা শুরু করছিস? চ্যাপ্টার তো কোনটা কি আপু জানি না আমি sure। আচ্ছা, নাম ঠিক আছে, সমস্যা নেই। কন্টিনিউ কর। থ্যাংক ইউ। আচ্ছা, তো এরপর এটা প্রসেস গুলা লং টার্ম কিউতে থাকে। তো এরপর লং টার্ম কিউ এর অ্যাক্সেস থাকে রেডি কিউ এর কাছে। তারপর শর্ট টার্ম কিউ এ থাকে যেগুলো আমাদের অ্যাক্সেস পাবে সিপিইউ, তারপর সিপিইউ তে চলে যায়। তো এইভাবে দেখাইছে মেইনলি ম্যাম। তো উম, আচ্ছা, এখন এটা হচ্ছে কি আমাদের ওল্ড সিস্টেমে ইউজ করা হয়তো এই শিডিউলারটা। ওল্ড সিস্টেম শিডিউলার। তো এখন যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে গিয়া মিড টার্ম শিডিউলার। তো ওইখানে আর জব কিউ আর রেডি কিউ একই সাথে থাকে। মিড টার্ম। আচ্ছা, তো মিড টার্ম শিডিউলারটা এরকম হয়, জব কিউ আর রেডি কিউ একই সাথে আছে, মানে সবগুলা প্রসেস একটা কিউয়ে আছে। জব আর রেডি কিউ একটা ডাটা স্ট্রাকচারে সবগুলা প্রসেস আছে। তো এরপর যার সিপিইউ কে দরকার বা প্রসেস শিডিউলার অ্যালগরিদম যাকে চুজ করে সে সিপিইউ তে অ্যাক্সেস পায়। তো সিপিইউ তে অ্যাক্সেস পাওয়ার পরে আবার ওই সেম ধরনের কাহিনী হইতে পারে যে কোনো ধরনের ইন্টারাপ্ট আসতে পারে বা হায়ার কোনো প্রসেস আসতে পারে যার র‍্যাংক এর চাইতে বেশি। তো তখন সিপিইউ কে ওই প্রসেসটা ফাঁকা করে দেওয়া লাগবে। তো
এর জন্য পার্শিয়ালি এটারে পার্শিয়ালি এক্সিকিউটিভ ফেজ বলে। যে এখানে মেইনলি কি হয়, যে ধরলাম সিপিইউ তে P1 একটা প্রসেস আছে, কিন্তু P2 প্রসেসের প্রায়োরিটি P1 এর চাইতে বেশি। তখন সিপিইউ কি করবে, P1 কে আবার জব কিউতে পাঠিয়ে দিবে, আর P2 সিপিইউর কাছে চলে আসবে। তো এটাই ওই ফেজটা পার্শিয়ালি এক্সিকিউটিভ ফেজ। তো এরপর আরো একটা জিনিস করতে পারে, এটা মেইনলি ওই রানিং স্টেটটাই সিপিইউ। এখান থেকে আমার ওয়েটিং একটা ফেজে যাইতে পারে, মানে ওয়েটিংটা ওইখানে দেখায় না, মানে ওয়েটিং নাই, তো এখানেও ইনপুট আউটপুটের জন্য আমাদের রেডি স্টেটে চলে যেতে পারে। তো কোনো একটা প্রসেসের ইনপুট আউটপুট লাগবে, তখন সে আবার রেডি কিউতে চলে যাবে। তো আরো একটা কন্ডিশন যেটা হলো গিয়া ইজি, যে প্রসেসের কাজ শেষ, এন্ড হয়ে যাবে। তো এখন কে সামির, কতটুকু ভাই রেকর্ড করতেছিস? হ্যাঁ আপু রেকর্ড করতেছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তো কে কতটুকু টাইম, কোন প্রসেস কতটুকু টাইম সিপিইউ তে থাকতে পারবে, এটা শিডিউলার অ্যালগরিদম ডিসাইড করে। তো ওই টাইমটাকে কোয়ান্টাম টাইম বলে। যে কোন প্রসেস তার সিপিইউ তে প্রসেস কতক্ষণ থাকতে পারবে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাইম থাকার পরে প্রসেসটাকে সিপিইউ সাইডে দিতে হবে, তার টাস্ক কমপ্লিট হোক বা না হোক। এটা হচ্ছে আমাদের কোয়ান্টাম টাইম। তো এরপর কি রয়েছে? আচ্ছা, এরপর প্যারেন্ট এন্ড চাইল্ড প্রসেস দেখাচ্ছে। তো এটা ডায়াগ্রামটা আমি ক্লিয়ারলি বুঝি না, আমি যতটুকু বুঝছি ততটুকু বোঝানোর ট্রাই করতে পারি। আচ্ছা, তো প্যারেন্ট এন্ড চাইল্ড প্রসেস, তো এটা জাস্ট একটা ট্রি স্ট্রাকচার তৈরি করে, যে একটা প্যারেন্ট কিছু চাইল্ড ক্রিয়েট করে কোনো একটা প্রসেস কমপ্লিট করার জন্য। তো এ নিজে একটা প্রসেস, তো ওই নিজের প্রসেসটাকে আরো ছোট অংশে ভাগ করতেছে। তো ধরলাম দুইটা চাইল্ড ক্রিয়েট করছে, এখন এই প্রত্যেকটা চাইল্ডের একটা করে আইডি থাকে, ওটাকে পিআইডি বলে, প্রসেস আইডি এরকম কিছু। তো এই প্রত্যেকটার একটা আলাদা আলাদা পিআইডি থাকে, প্যারেন্টেরও একটা পিআইডি আছে। তো হ্যাঁ, প্রসেস আইডি এটা। তো এখন আহ, এই যে প্রসেস স্টেট এটা যেভাবে কাজ করে, সবার আগে প্যারেন্ট প্রসেস আমাদের ফোর্ক একটা ফাংশন কল করে। ফোর্ক ফাংশন কি করে, একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট করে, চাইল্ড প্রসেস। এখন এই চাইল্ড প্রসেসটা ডুপ্লিকেট হয় প্যারেন্ট প্রসেসের, মানে প্যারেন্ট প্রসেসও যা করতো চাইল্ড প্রসেসও সেম জিনিসটাই বা সেম ডাটা হোল্ড করে। এখন চাইল্ড প্রসেস কি করে, এক্সাক্ট এই ফাংশনটাকে কল করে, এ কি করে, চাইল্ড প্রসেসে নতুন কিছু ডাটা বসায় দেয়, যেই কাজটা আমার এক্সিকিউট করা লাগবে। তো চাইল্ড প্রসেস এখন নতুন একটা ডাটা বা স্টেটে নিয়ে গেছে, যার ফলে এটার প্যারেন্টের ডুপ্লিকেট নেই। তো এরপর এ নিজের কাজ কমপ্লিট করে এক্সিটে চলে যায়। তো এখন প্যারেন্ট কি করে এই টাইমে, প্যারেন্ট একটা ওয়েটিং স্টেটে চলে যায়। তো প্যারেন্ট এখানে ওয়েট করতে থাকে যতক্ষণ না তার চাইল্ড তার কাজ কাম শেষ করতেছে। যখনই চাইল্ড এক্সিটে যাবে, চাইল্ড এখন আর ডাইরেক্ট বের হয়ে যায় না, এ কি করে, ওয়েটে চলে যায়। ওয়েটে যায় বলে যে আমার কাজ কমপ্লিটেড। তো এখন এখানে ব্যাকএন্ডে একটা ডাটা স্ট্রাকচার থাকে, যেখানে পিআইডি কোড অনুযায়ী, মনে করো কারো কোড 0, কারো কোড 2 হইতে পারে কোনো চাইল্ডের। তো পিআইডি কোড অনুযায়ী আমাদের ডাটাগুলো স্টোর করা থাকে। তো ধরলাম যার পিআইডি কোড 01, এ এক্সিট হয়ে ওয়েটিং এ চলে আসছে। তো প্যারেন্ট বুঝতে পারছে যে এর কাজ কমপ্লিট। তো এই যে মেমোরিটা, এই মেমোরিটা চাইল্ড প্রসেসটা ক্লিয়ার করতে পারে না, এই মেমোরিটা ক্লিয়ার করে আমাদের প্যারেন্ট প্রসেস। তো প্যারেন্ট প্রসেস যখন দেখতেছে এর কাজ শেষ, তখন এই মেমোরিটা ক্লিয়ার করে দিছে। সিমিলারলি কখনো টাইমে পিআইডি কোড 2 চলে আসবে, তারপরে এই মেমোরিটাও ক্লিয়ার হয়ে যাবে। তো এতটুকু বোঝা গেছে? আচ্ছা, তাহলে doubt নেই। তো এখন এইখানে ম্যান এক্সট্রা কিছু জিনিস রাখছে যেগুলো আমি বুঝি নাই, সেটা হলো কি, এই যে এরকম কিছু দিছে যে রিটার্ন
0 আর এখানে গ্রেটার দেন 0 এরকম কিছু দিছে। এটা কেন দিছে আমি জানি না। তো কেউ জানলে বলতে পারস? যে এইখানে যে ফাংশন গুলো আছে না, ফর, ওয়েট, এক্সিকিউট, এক্সিট, এইগুলা হুম, হচ্ছে বেসিক্যালি যে সিস্টেম কল ফাংশন। মানে সিস্টেম কল কিছুই না, সিস্টেম কল হচ্ছে বেসিক্যালি একটা কোড যেগুলোর মধ্যে এই ফাংশন গুলা লেখা আছে। হুম, তো আর কি, যে ফর্ক যখন গ্রেটার দেন 0, তার মানে হচ্ছে যে এখনো কোনো না কোনো চাইল্ড প্রসেস আছে, অ্যাক্টিভ আছে। যতক্ষণ আচ্ছা। পর্যন্ত চাইল্ড প্রসেস আছে ততক্ষণ পর্যন্ত প্যারেন্ট ওয়েট করতে থাকবে। ও, ও তারপর যখন ইকুয়াল টু 0 হয়ে যাবে তখন প্যারেন্ট তার এক্সিট হয়ে যাবে, তাই না? এই তবে আমি গেস করতেছি, এটা গেস করতেছি, বাট আমিও অ্যাকচুয়ালি শিওর না এটা কি mean করে। তার ধরে নিলাম এটাই, বাদ দেন, টাইমও নাই, কালকে এক্সামে এই সবই লিখবো। আচ্ছা, এরপর আসে জম্বি। তো জম্বি প্রসেসও মোটামুটি সেমই। তো আমি এর আগের চিত্র কপি করার কোনো ওয়ে আছে? আর আর এদিকে আসে না কেন? আচ্ছা, তো জম্বি প্রসেসেও মোটামুটি সেম ধরনেরই কাজ হয়। তো এখানে সমস্যাটা কি হয়? তো ধরা যায়, মানে এখানে যেটা বলছিলেন যে কোনো কারণে কোনো একটা চাইল্ড যে পাঠাইছে সিগন্যাল যে আমার কাজ শেষ, আমি এক্সিট হয়ে গেছি। কোনো চাইল্ডের ধরলাম পিআইডি যার ছিল 0-1, তো এর সিগন্যালটা আমার প্যারেন্টের কাছে পৌঁছাইছিল না, যে 0-1 যে এক্সিট হয়ে গেছে এই সিগন্যালটা আমার পৌঁছায়নি। তো এর ফলে কি হবে? এক তো পিআইডি যার 0-1 সে আর নাই, তার কাজ শেষ, সে এক্সিট হয়ে গেছে, কিন্তু তার মেমোরিটা এইখানে রয়ে গেছে, তার ডাটাগুলা। তো একই সাথে এইখানে পিআইডি 0-1 ডেড, আবার এই মেমোরির কারণে সে অ্যালাইভও আছে। তো এইটাকে বলে জম্বি প্রসেস। তো এই চাইল্ডটা হচ্ছে কি একটা জম্বি। এটা বোঝা গেছে? কেউ আহ, কি রেকর্ড করতেছস? আজমাইন করতেছে। ডেড অ্যালাইভ জিনিসটা আরেকবার বলতো। আচ্ছা, এখানে কি হইতেছে যে কোনো কারণে ধরলাম যে চাইল্ড প্রসেসের কাজ শেষ হয়ে গেছে, ধরলাম পিআইডি যা 0-1, যে চাইল্ডটার কোড হচ্ছে 0-1, তার কাজ শেষ হয়ে গেছে। তো রিসিভ করতে পারেনি, তাহলে কি হবে? এক তো এক্সিট হয়ে গেছে, আবার এক্সিট হওয়ার পরে প্যারেন্ট কি করে? প্যারেন্ট ওই চাইল্ডের সব মেমোরি ক্লিয়ার করে দেয়, এটার পাওয়ার চাইল্ডের কাছে থাকে না। তো এখন চাইল্ড তো এক্সিট হয়ে গেছে, এক্সিট হওয়ার সিগন্যাল আবার প্যারেন্টের কাছে পৌঁছায়নি। তো এইখানে চাইল্ড যে এক্সিট হইলো, চাইল্ড কি ডেড, আবার এই মেমোরিতে চাইল্ড অ্যালাইভ রয়ে গেল না, কারণ মেমোরি ক্লিয়ার হয়নি। তো একই সাথে চাইল্ড ডেডও অ্যালাইভও, এই জন্য এটাকে বলে জম্বি। বুঝতে পারছো আরিফুল? আচ্ছা, এরপর দিয়েছে প্রসেস কমিউনিকেশন। আচ্ছা, ইন্টার প্রসেস কমিউনিকেশন। তো এটা দুই ভাবে হয়। আহ, তো মেইনলি প্রসেস দুই রকমের হয়। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রসেস,
নাম শুনে বোঝা যায় কারোর উপরে ডিপেন্ড করতেছে না। আর একটা হচ্ছে কোঅপারেটিং প্রসেস। তো এ অন্য প্রসেসের উপর ডিপেন্ডেন্ট। তো এই ইন্টারকমিউনিকেশন অফ প্রসেস মেইনলি এ জন্য কাজে আসে, দুইটা প্রসেসের ভিতরে কথাবার্তা বলা। তো এটার মাধ্যমে মেইনলি যা যা হয় সেটা হলো গিয়া ইনফরমেশন শেয়ারিং দুইটা প্রসেসের ভিতরে, শেয়ারিং। আর যেহেতু আহ, আহ, দুইটা প্রসেস সেম মেমোরি ইউজ করে কাজ করতে পারতে, তো কম্পিউটেশনাল স্পিড অনেক বেড়ে যায়। তো আরো কিছু কারণ দেয়া আছে যে আহ, আচ্ছা আর কিছু ছিল আমি ভুলেও গেছি কি। আচ্ছা বাদ দিলাম এটা। তো এখন এইটাকে দুইটা স্টেজে ভাগ করা হয়েছে ইন্টারকমিউনিকেশনটা। একটা হচ্ছে শেয়ার্ড মেমোরি, আর একটা হচ্ছে মেসেজ শেয়ারিং, মানে মেসেজ পাসিং। তোর এই কোশ্চেন গুলো আসবে কেমনে? ম্যাডাম কি বলে দিয়েছে এইভাবে কোশ্চেন গুলো হবে? হবে একটা, রাতে আমার একটু বার প্রশ্ন পাঠাবে না, তোর দিয়ে দেবো না, রেডি থাকিস। কিভাবে আসতে পারে ম্যাম? জাস্ট ডিসকাস করতে বলতে পারে যে ইন্টার প্রসেস কমিউনিকেশন নিয়ে লিখতে বলতে পারে, বা কোনো একটা সিনারিও দিতে পারে, ওইখানে প্রশ্ন করে তুই বুঝতেছো যেখানে ইন্টার প্রসেস কমিউনিকেশন নিয়ে কথা বলতেছো, তখন ওইটা নিয়ে কিছু লিখলি। কিংবা ডিফারেন্সিয়েট করতে বলতে পারে শেয়ার্ড মেমোরি আর মেসেজ পাসিং এর ভিতরে। আচ্ছা, তো শেয়ার্ড মেমোরি, তো এইখানে আমাদের দুইটা প্রসেস সেম মেমোরি বাফার শেয়ার করে। নিচে কার্নেল থাকে, যার অ্যাক্সেস কার থাকে না। উপরে একটা ধরলাম প্রসেস আছে এ, আর এটা প্রসেস বি রিড করতে চাইতেছে, ওইটা শেয়ার্ড মেমোরিতে রাখা দিবে। রাখার পরে প্রসেস বি ওই মেমোরিতে গিয়ে ওই আমাদের ডাটাটাকে অ্যাক্সেস করে রিড করে নেবে। আর চাইলে প্রসেস বি পরে রাইটও করতে পারে। তো এর অনেক সমস্যা আছে শেয়ার্ড মেমোরি। তো মেইন সমস্যা আছে যেহেতু শেয়ার্ড মেমোরি ইউজ করতেছে, আমাদের ডাটা ওভার রাইট হয়ে যেতে পারে অনেক সময়। দেখা যায় তো এরপর আচ্ছা বলতে যাচ্ছে, এরপর কাস্টমার, কাস্টমার, আচ্ছা প্রডিউসার কাস্টমার, তো এইটাই মেইনলি। ও এখন এই দেয় নেই মেসেজ। তো মেসেজ পাসিং এ কেমন, এক লাইনে মনে হয় বলে নাই ঠিকভাবে। তো জাস্ট এইভাবে একটা চিত্র আছে, তো এখানে একটা মনে কর প্রসেস আছে এ, আর একটা প্রসেস আছে বি, আর এইখানে আছে কার্নেল। তো এই প্রসেস কি করবে, এও কার্নেলে মাধ্যমে মেসেজ নিবে। মনে কর প্রসেস এ কি করবে, কার্নেলে একটা মেসেজ পাস করবে। তো ওই মেসেজটা আবার বি কার্নেলে গিয়ে অ্যাক্সেস করবে। তো এখানে অসুবিধা হচ্ছে কার্নেল অনেক সেন্সিটিভ জিনিস, মানে সেন্সিটিভ বলতে কি কার্নেলের অনেক সেফ রাখা হয়। তো কোনো কারণে যদি কার্নেল কখনো আমাদের এই করে কি বলে ক্র্যাশ করে, তাহলে পুরা অপারেটিং সিস্টেম ক্র্যাশ করে। কিন্তু আমি যে উপরে শেয়ার্ড মেমোরি ইউজ করছি, এখানে কোনো কারণে শেয়ার্ড মেমোরি ব্লকে যদি অসুবিধা হয়, তাহলে হয়তো বা প্রসেস দুইটা ক্র্যাশ করবে, কিন্তু সম্পূর্ণ আমার অপারেটিং সিস্টেমটা ক্র্যাশ করতেছে না। তো এইটা হচ্ছে কি মেইন অসুবিধা, তো কোনো কারণে এই প্রসেসটা কার্নেলে ক্র্যাশ করাই দিতে পারে। বুঝতে পারছোস? এটা এটা আরেকবার বলতো। আচ্ছা দেখ, কার্নেল
সেফ রাখা হয়। কারণ কার্নেল আমাদের মেইন কাজ হচ্ছে বুটিং এর জন্য ইউজ করে। তো বুটস্ট্র্যাপ হ্যাঁ। প্রোগ্রাম আমাদের সবার আগে যে সময় পিসি অন করি, বুটস্ট্র্যাপ প্রোগ্রাম কি করে, কার্নেল রে খুঁজা বের করে যে সি ড্রাইভে কার্নেল কই আছে, ওইটারে খুঁজা বের করার পরে আমার অপারেটিং সিস্টেমটা লোড করে। তো কোনো কারণে যদি কার্নেল ক্র্যাশ করে তাহলে কি পুরো অপারেটিং সিস্টেম ক্র্যাশ করে যাবে। তো এই হুম। প্রসেস এ আর বি দেখা যাবে কোনো কারণে কার্নেলের অ্যাক্সেস নিতে গিয়ে যদি কোনো কারণে কার্নেলে কোনো ভুল কিছু করে ফেলে তাহলে কার্নেল ক্র্যাশ করে যাবে, যার ফলে অপারেটিং সিস্টেম ক্র্যাশ করে যাইতেছে। তাহলে কি সিকিউরিটির ইস্যু চলে আসতেছে। কিন্তু উপরে আমাদের যখন শেয়ার্ড মেমোরি ইউজ করতেছি তখন কেউ তো আর কার্নেলে হাতাহাতি করতেছে না, হয়তোবা প্রসেস এ আর বি তে সমস্যা হইতে পারে, তাহলে প্রসেস এ আর বি নিজে নিজে ক্র্যাশ করে প্রোগ্রামে বন্ধ হয়ে যাবে, কিন্তু পুরো অপারেটিং সিস্টেম তো আর ক্লোজ হইতেছে না। বুঝতে পারছি। আচ্ছা, এরপর আসে প্রোডিউসার কনজিউমার প্রবলেম। তো শেয়ার্ড মেমোরিতে মেইনলি এই প্রবলেমটাই আসে, সেটা হলো প্রোডিউসার কনজিউমার। তো এখানে প্রোডিউসার আমাদের ইনফরমেশন বা প্রোডাক্ট প্রোডিউস করবে, আর কনজিউমার তো কনজিউম করবে। তো এখন প্রোডিউসার আর কনজিউমার দুইজন শেয়ার্ড মেমোরি ইউজ করে। তো আচ্ছা, তো এই শেয়ার্ড মেমোরি ইউজ করলে কিছু প্রবলেম হইতে পারে। এটা হইলো প্রবলেম কই গেল। আচ্ছা, মনে কর যে প্রোডিউসার, আমি একটা কাউন্টার ভ্যারিয়েবল ইউজ করতেছি। এ কাউন্ট করবে যে কয়টা প্রোডাক্ট প্রডিউস হইতেছে, আর কনজিউমার এই আমাদের প্রডিউসার প্রোডাক্ট গুলো কনজিউম করবে। তো এই ভ্যারিয়েবল ভ্যালু মনে কর 0 আছে। তো যখন আমি কাউন্ট আর প্লাস প্লাস করব তখন এটা দ্বারা বোঝাইতেছে প্রডিউসার প্রডিউস করছে। আর যখন আমি কাউন্টার মাইনাস মাইনাস করব তখন এটা দ্বারা বোঝাইতেছে কনজিউমড হয়ে গেছে। এখন এইটা তো নর্মালি আমি বুঝাই দিছি। এখন এইটা মেমোরিতে কি মেইনলি আমাদের হার্ডওয়্যারে যেভাবে হয় এটাকে রেজিস্টারের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হয়। তো এই গেল মেমোরি টেবিল। এটা তো এখানে যেটা এইভাবে ইমপ্লিমেন্ট করা হয়, এইভাবে আমাদের ধরলাম প্রডিউসারের জন্য আমি একটা রেজিস্টার ইউজ করব। এই কাউন্টারটা প্লাস প্লাস করার জন্য যেখানে হার্ডওয়্যারে যেটা হয়, একটা রেজিস্টার নিলাম আমি, রেজিস্টার 1। এই রেজিস্টারে সবার আগে কাউন্টারের ভ্যালুটা রাখবো, তারপর রেজিস্টারের ভ্যালু 1 ইনক্রিজ করে দেবো, রেজিস্টার +1। তারপর এখন কাউন্টারের ভ্যালুর ভিতরে রেজিস্টারের ভ্যালুটা বসাই দেবো, কাউন্টার ইজ ইকুয়াল টু রেজিস্টার। এটা গেল প্রডিউসারের এন্ড। এখন কনজিউমারের এন্ডে এর উল্টাটা হবে, একটা রেজিস্টার 2 ইউজ করলাম, এটা সেম কাউন্টারের ভ্যালু রাখবে, তারপর রেজিস্টার ইজ ইকুয়াল টু রেজিস্টার 2 -1, और काउंटर इक्वल टू रजिस्टर 2। তো প্রবলেম যেটা অ্যারাইভ হবে এটা হলো ধরলাম কাউন্টারে ভ্যালু আছে 5। এখন এট দ্য সেম মোমেন্টে আমি যদি কাউন্টার বা প্রডিউসার কাউন্টার প্লাস প্লাস করে, ওই একই মোমেন্টে কাউন্টার মাইনাস মাইনাস হয়, তাহলে আমাদের কাউন্টারে ভ্যালু কত থাকবে? কাউন্টারে ভ্যালু 5ই থাকার কথা। কারণ যেইটাই হোক, যদি আগে প্লাস প্লাস হয় তাহলে প্রথমে 6 হবে, 6 থেকে আবার 5 হয়ে যাবে। আগে যদি মাইনাস মাইনাস হয় তাহলে আগে 4 হবে, 4 থেকে আবার প্লাস প্লাস হয়ে 5 হয়ে যাইতেছে। কিন্তু এইটা
অ্যাকচুয়াল আউটপুট আসে না যখন আমি রেজিস্টারের মাধ্যমে কাজটা করি, ব্যাকএন্ডে যখন এটা হয়। কিভাবে আসে না এটা দেখাইতেছি। আচ্ছা, ব্যাকএন্ডে কি হয়, ওই যে কোয়ান্টাম টাইমের কারণে প্রবলেমটা হয়, শেয়ার্ড মেমোরিজ। আচ্ছা, তো ধরলাম আচ্ছা, তো উম, তো যখন t is equal to 0 বা t0 ধরলাম, আর ধরে নিলাম কোয়ান্টাম টাইম হচ্ছে 2 সেকেন্ড, প্রত্যেক 2 সেকেন্ড পর পর প্রসেস সুইচ হয়ে যাবে। তো এখানে লিখে দিই, আরে টাইম ইকুয়াল টু 2 সেকেন্ড। তো এখন t যখন 0 তখন আমাদের প্রথম কি হইতেছে, রেজিস্টার 1 ইকুয়াল টু কাউন্টার হইতেছে। তারপর t যখন 1 তখন আমাদের রেজিস্টার ইজ ইকুয়াল টু রেজিস্টার 1 ইজ ইকুয়াল টু রেজিস্টার 1 প্লাস 1 হইতেছে। এটা হওয়ার পরে আমাদের প্রসেস সুইচ হয়ে যাবে। প্রসেস সুইচ হইলে আমাদের t যখন 2 তখন আমাদের এক্সিকিউট হবে এই যে কনজিউমারের এন্ডটা, রেজিস্টার 2 ইজ ইকুয়াল টু কাউন্টার। এখানে ভ্যালু গুলা কি হয়েছে আমি দেখি। তো এখানে আমি রেজিস্টারে ভ্যালু আছে 5, তারপর রেজিস্টারের ভ্যালু হয়ে গেল 6, পরের লাইনে রেজিস্টার 2 এর ভ্যালু, এখানে কিন্তু 5ই বসবে কারণ কাউন্টারের ভ্যালু কিন্তু আপডেট হয়নি। তারপর t3 তে যখন আসবে তখন রেজিস্টার 2 ইকুয়াল টু হবে রেজিস্টার 2 মাইনাস 1, তাহলে রেজিস্টার 2 এর ভ্যালু হবে 4। তারপর আবার সুইচ হয়ে যাবে। তো সুইচ হওয়ার পরে আমাদের কি হবে, কাউন্টার ইজ ইকুয়াল টু আমাদের রেজিস্টার 1। তাহলে কাউন্টারের ভ্যালু কত, কাউন্টারে ভ্যালু বসতেছে 6। এখন এই পাশে প্রডিউসারের কাজ তো শেষ, এখন কি কনজিউমারের জাস্ট একটা কাজ বাকি থাকে। তাহলে T5 এ কাউন্টার ইজ ইকুয়াল টু হবে আমাদের রেজিস্টার 2। তাহলে কাউন্টারের ভ্যালু হইতেছে 4। তাহলে এই হইলো গিয়ে আমাদের প্রবলেম, কাউন্টারের ভ্যালু হওয়ার কথা ছিল 5, কিন্তু 5 বাদে অন্য দুইটা ভ্যালু হয়ে গেছে। বুঝতে পারছো প্রডিউসার কনজিউমার প্রবলেম কি? আচ্ছা, তো এখন এই যে প্রবলেমটা, এটারই বলে মেইনলি রেস কন্ডিশন। তো রেস কন্ডিশন কি, যখন আমাদের এই যে শেয়ার্ড বাফার, যখন দুইটা প্রসেস একই সাথে চলতে থাকবে আর এদের আউটকাম যদি ডিপেন্ড করে কে আগে অ্যাক্সেস নিতেছে তার উপরে, তো অ্যাক্সেস অর্ডারের উপরে ডিপেন্ড করে আউটপুট। তো তখন আমাদের এটাকে বলে রেস কন্ডিশন। কেন রেস কন্ডিশন? কারণ যে আগে অ্যাক্সেস পাইতেছে সেই কাউন্টারের ভ্যালুটা চেঞ্জ করতেছে, তো যে আগে দৌড় দিয়ে যাবে সেই চেঞ্জ আমার এই কাজ করতে পারতেছে। তো এর জন্য এটা রেস কন্ডিশন বলে। কন্ডিশন মানে আমি কিভাবে লিখছি, ক্লিয়ার রেস কন্ডিশন কি? আচ্ছা, এখন এই মেইন পড়া যা শুরু হবে অ্যালগোরিদম। তো মেইন যে অ্যালগোরিদম গুলা, এগুলো আমাদের রেস কন্ডিশন কে সলভ করার জন্যই ইউজ করা হয়। তো রেস কন্ডিশন রে আমরা কিভাবে সলভ করতে পারি মেইনলি, রেস কন্ডিশন, তো এটা আমাদের তখনই হয় যখন দুইটা প্রসেস কনকারেন্টলি সেম কাজ করতে যায় বা সেম রেজিস্টারে হাত দিতে যায়, সরি সেম ভ্যারিয়েবলে হাত দিতে যায়। তো আমি কি করব, আমার যখন দুইটা প্রসেস কোনো ডাটা শেয়ার করবে তখন
ওই ডাটার অ্যাক্সেস এট এ টাইম জাস্ট একটা প্রসেসকে দিব, এর বেশি প্রসেসকে দিব না। তাহলে ওইটা আমার কি সলভ হয়ে গেল। তো ওইটাকেই বলে ক্রিটিক্যাল সেকশন। ক্রিটিক্যাল সেকশনে এই জিনিসটা হ্যান্ডেল করা হয় যে আমাদের শেয়ার ডাটাটা আমাদের এট এ টাইমে একটা প্রসেসই পাবে। ক্রিটিক্যাল সেকশন। এই পার্টটা বুঝি না, আবার একটু বলিস। আচ্ছা বলতেছি, করা হয়। আচ্ছা দেখ, আমাদের রেস কন্ডিশনটা ক্রিয়েট হয়েছিল কেন? আমাদের প্রডিউসার আর কনজিউমার দুইজনই একটা ভ্যারিয়েবল শেয়ার করতেছিল, যেটা হয়েছে দিয়া কাউন্টার প্লাস মেমোরিও শেয়ার করতেছিল। তো এখন এই কাউন্টার ভ্যারিয়েবলটা যখন তারা শেয়ার করতেছিল, আর যখন একটা সিঙ্গেল মোমেন্টে দুইজনই কাউন্টার ভ্যারিয়েবলকে আপডেট করতে গেছিল, তখন আমাদের প্রবলেমটা অ্যারাইজ করছে না? হুম। হ্যাঁ দেখ, তার মানে দুইটা প্রসেস, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে সি, যখন দুইজনই একটা সিঙ্গেল ভ্যারিয়েবলকে আমাদের, বা ভ্যারিয়েবল না, এটা আসলে মেমোরি স্পেস হইতে পারে, তো একটা সিঙ্গেল মেমোরি স্পেসকে যখন ইউজ করতে যায়, তখন এই প্রবলেমটা অ্যারাইজ হয়। তো এটা সলিউশন কি হইতে পারে? সলিউশন সিম্পল না, আমি এট এ মোমেন্টে জাস্ট একজনকেই অ্যাক্সেস দিব ওই জায়গাটার। হ্যাঁ। তো এইটাই সলিউশন। তো এই সলিউশনটা করা হয় ক্রিটিক্যাল সেকশনে। ক্রিটিক্যাল সেকশনে সবসময় একটা প্রসেসই কাজ করতে পারে, এর বেশি প্রসেস কাজ করতে পারে না। বুঝতে পারছোস? হ্যাঁ। আচ্ছা, তো এই যে ঘোড়ার ডিম করতেছি, এটাকে বলে প্রসেস সিঙ্ক্রোনাইজেশন। রেস কন্ডিশন যে হ্যান্ডেল করে। তো তো এখানে আচ্ছা, প্রসেস হ্যান্ডেলস রেস কন্ডিশন। তো এটা গেল এই দিকে আর মারামারি, কারণ প্রসেস সিঙ্ক্রোনাইজেশনের কিছু পার্ট থাকে। আচ্ছা, তো এটা কয়েকটা সেকশনে ভাগ করা থাকে। একটা হচ্ছে এন্ট্রি সেকশন, তারপর থাকে ক্রিটিক্যাল সেকশন। তো এই ক্রিটিক্যাল সেকশনই আমাদের কি মেইনলি রেস কন্ডিশনটাকে সলভ করে। তারপর থাকে এক্সিট সেকশন, তারপর থাকে রিমাইন্ডার সেকশন। তো সিঙ্ক্রোনাইজেশনের জন্য কি কিছু অ্যালগরিদম ইউজ করা হয়, একটা 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 করে এখন দেওয়া শুরু করব। তো অ্যালগরিদম স্ট্রাকচারটা দেখতে মোস্ট অফ দ্য টাইম সেমই হয়, এর মধ্যে একটা অ্যালগরিদম আমি ক্লিয়ারলি বুঝি না, তো এটা এখানে বসে বসে সলভ করবো। তো স্ট্রাকচার দেখতে এইরকম হয় যে একটা ডু ওয়াইল লুপ থাকবে, এখানে একটা এন্ট্রি সেকশন থাকবে, তারপর এন্ট্রি করতে পারলে এক্সিকিউট করবে, সরি ক্রিটিক্যাল সেকশনে যাবে, আর ক্রিটিক্যাল সেকশনে কাজ শেষ হয়ে গেলে এক্সিট করে নেবে, আর এক্সিটের পরে কি করে রিমাইন্ডারের কাজ করে। তো ক্রিটিক্যাল সেকশনে কোন কাজটা করে? যেখানে আমাদের কি শেয়ার্ড মেমোরি কাজ অংশটা থাকে, ওইখানে আমাদের ক্রিটিক্যাল সেকশনে কাজটা করে। আর শেয়ার্ড মেমোরি বাদেও তো একটা প্রসেসর অনেক কাজ থাকতে পারে, দুজনের হাতে মেমোরি শেয়ার করা বাদেও, তো ওই কাজটা আমাদের কি রিমাইন্ডার সেকশনে দেওয়া হয়। তো এটা বুঝতে পারছো যে কোনটা কোন সেকশনের কি কাজ? আর এটা লুপ শেষে সেকশনে ঢুকতে পারবে। এই তিনটা প্রসেস ঢুকার পরে অবশ্যই পিএন কে জায়গা করে দিতে হবে ক্রিটিক্যাল প্রসেসে ঢুকার। এটা হচ্ছে বাউন্ডেড টাইপ ওয়েটিং। বুঝা গেছে?
আচ্ছা, তো মনে কর পিএন নামে একটা প্রসেস আসছে, সে ক্রিটিক্যাল আমাদের সেকশনের অ্যাক্সেস চাইতেছে। তো এখন এখানে কি হইতে পারে, এটা তো কোনো ফার্স্টলি তেমন কোনো অর্ডার দেয়া থাকে না যে ক্রিটিক্যাল প্রসেসে কে কেমনে আসবে। তো ধরলাম অনেকগুলো প্রসেস অনেক দিক দিয়ে আসতেছে, তো পিএন আসার আগে ধরলাম অনেকে ক্রিটিক্যাল সেকশনে ঢুকে যাইতেছে। তো পিএন তো তাহলে আজীবনে কোনো পাবে না, আমাদের ক্রিটিক্যাল সেকশনে জায়গা পাবে না। তো এটা সলভ করার জন্য কি করে, এখানে কি একটা স্টারভেশন ক্রিয়েট হইতেছে। তো এটা সলভ করার জন্য আমাদের কি করা হয়, যখন পিএন অ্যাক্সেস চাবে ক্রিটিক্যাল সেকশনে, তখন আমাদের সিপিইউ সেট করে রাখতে যে পিএন যেহেতু অ্যাক্সেস চাইছে, এরপর একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রসেস আমাদের ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারবে, তারপরে পিএন কে ঢুকতে দিতে হবে। ধরলাম ওই সার্টেন অ্যামাউন্টটা হচ্ছে 3। তাহলে ধর পিএন এখন অ্যাক্সেস চাইছে, তাহলে তিনটা আমাদের প্রসেস ক্রিটিক্যাল সেকশনে যায় কাজ করতে পারবে। এরা কাজ করার পরে অবশ্যই পিএন কে ঢুকতে দিতে হবে। এর আগেও পিএন চাইলে ফাঁকা পাইলে যাইতে পারে, কিন্তু তিনটা কাজ করার পর পিএন কে জায়গা দিতেই হবে। বুঝতে পারছস? আচ্ছা, তারপর রেস্ট কন্ডিশন দেখাইছি, তারপর পিটারসন অ্যালগরিদম। আচ্ছা, তোর এখানে পিএন কি অনেক হাইয়েস্ট প্রায়োরিটি প্রসেস? না, হাইয়েস্ট প্রায়োরিটি না, এইটাই সমস্যা। মনে কর পিএন এর কোনো প্রায়োরিটি নেই হাইয়েস্ট তেমন, তো পিএন সব হাইয়েস্ট আগে আগে ঢুকতে থাকবে, পিএন তো তাহলে জায়গায় যাবে না। ও, তো এই জন্য এটা সলভ করে এইভাবে। ওই যে হিপে আমরা দেখছিলাম না এরকম কিছু একটা, মনে হয়। ওই যে হিপে কি আচ্ছা আমার মনে নেই, কিছু একটা দেখছিলাম এরকম। আচ্ছা হ্যাঁ, ওই যে এরকম একটা উদাহরণ দিছিল যে ক্যাফেতে লাইনে দাঁড়ায় আছে, তো ধরা যাইতে পারে যে লেভেল 4 এর স্টুডেন্টরা আগে ফুড পাবে। তো কোনো এক লেভেল 1 এর স্টুডেন্টও ক্যাফের লাইনে দাঁড়াইছে। তো যদি এই সিরিয়াল মেনটেন করতে থাকি, তো এই অবাগার কপালে তো খাবার জুটতে অনেক দেরি হয়ে যাবে। তো এটা করার জন্য সলভ কি হইতে পারে, যে আমি একটা বাউন্ড দিয়ে দেবো যে 4জন লেভেল 4 এর স্টুডেন্ট ঢুকবে, এরপর লেভেল 1 এর স্টুডেন্ট একজনের খাবার নিতেই হবে। বুঝতে পারছস? হুম। তো ওইটাই আমাদের এই বাউন্ডেড ওয়েটিং। আচ্ছা, তো এই প্রসেস সিঙ্ক্রোনাইজেশন বা কি বলে মিউচুয়াল এক্সক্লুশন, এটা হ্যান্ডেল করে আমাদের অনেকগুলো অ্যালগরিদম। এর মধ্যে একটা আছে পিটারসন অ্যালগরিদম। তো আমি আগেই বলি, এটা আমি গিক ফর গিক্স থেকে বুঝছি। তো অ্যালগরিদমে সামান্য একটু ডিফারেন্স আছে মনে হয় না তেমন কোনো পার্থক্য হবে। আচ্ছা, তো এই অ্যালগরিদমে একটা গ্লোবাল ভ্যারিয়েবল থাকে, যেটা হচ্ছে টার্ন। টার্ন, তো টার্ন কি ডিসাইড করে যে কার ক্রিটিক্যাল সেকশনে ঢোকার টার্ন এটা। whose turn it is to enter the critical section, is enter the critical section. তো এটা টার্ন ভ্যারিয়েবলটা আমাদের ডিসাইড করে। আর এটা গ্লোবাল ভ্যারিয়েবল, দুইজনের কাছে অ্যাক্সেস থাকে, মানে যতগুলো প্রসেস আছে সবার কাছে একটা ভ্যারিয়েবলই অ্যাক্সেস। আর একটা আমাদের কি বুলিয়ান ভেক্টর থাকে, ভেক্টর যেটার নাম বললাম ফ্ল্যাগ। তো এটা ডিসাইড করে যে প্রসেস আসলে আমাদের অ্যাক্সেস চাইতেছে কি চাইতেছে না। লেখা যায় প্রসেস ইস ইফ process is ready to enter critical section or not. তো এখন যদি অ্যালগরিদম লিখি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবি। বড় জায়গা থাকবে। আচ্ছা, পিটারসন অ্যালগরিদম ওই সেম, একটা ডু স্ট্রাকচার থাকবে, ডু হোয়াইল লুপ। তো এই লুপের ভিতরে ধরলাম দুইটা প্রসেস আছে, এখানে প্রসেস গুলো আগে লিখি।
প্রসেস, বললাম একটা হচ্ছে পিআই আর একটা হচ্ছে পি জে, দুইটা প্রসেস। তো এখন আমি যদি অ্যালগরিদম লিখি ডু একটা লুপ, তারপর flag of process I is equal to 2। অ্যালগরিদম লেখা শেষ হলে আমি বুঝাই দেবো না, কারণ যে flag of the and town is equal to say তারপর থেকে ক্রিটিক্যাল সেকশন, তো ক্রিটিক্যাল সেকশনের পরে ফ্ল্যাগ রে আমি ফলস করে দিতেছি। false। তারপর রিমাইন্ডার সেকশনের কাজ, তারপর এন্ড অফ লুপ। এটা আমার আবার লাগবে দুইটারে ডিভাইড করা লাগবে। তো এখন এখানে মনে কর কি হইতেছে মেনলি যা যা অ্যালগরিদম যা লিখছে আগে এটা বলি, তারপর কেমনে এক্সিকিউট হইতেছে বলি। তো এখানে সবার আগে ফ্ল্যাগ অফ আই ট্রু করলাম, এটা দ্বারা বুঝাইতেছে যে আমাদের আই রেডি টু এক্সিকিউট, সে সিপিইউ তে অ্যাক্সেস চায়। তারপর এই অ্যালগরিদমটাই যে পার্সন বা P1 যে ধরতে পারো ভদ্র মানুষ, তো এ নিজে ক্রিটিক্যাল সেকশনে ঢোকার আগে চেক করে দেখে যে জের কি ক্রিটিক্যাল সেকশন লাগবে। যদি জের লাগে তাহলে আমি আগে জের যাইতে দেবো, যে না লাগলে তখনই আমি ক্রিটিক্যাল সেকশনে ঢুকবো ভালো মানুষের মতো। তো এই টার্ন ইজ ইকুয়াল টু জে করে দেয়। এটা দ্বারা কি বুঝাইলো, যে যদি ক্রিটিক্যাল সেকশন লাগে তাহলে যে ইউজ করতে পারবে। তো টার্ন আমি আগেই বলছি, টার্ন কি, টার্ন ডিসক্রাইব করে যে এখন কার টার্ন ক্রিটিক্যাল সেকশনে ঢোকার। তো তারপর ওয়াইল লুপে আসলাম, ওয়াইল লুপে আমি চেক করতে ফ্ল্যাগ অফ জে ট্রু কিনা। যদি ফ্ল্যাগ অফ জে ট্রু হয় এবং টার্নও যদি জে হয়, তাহলে আমাদের কি করবে, আই ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে না, আই এই লুপের ভিতরে ঘুরতে থাকবে, কারণ এই যে কি লুপের স্টেটমেন্ট এখানে শেষ হয়ে গেছে। তারপর কিছু একটা হবে, তো ওটা নিয়ে পরে আসতেছি। তারপর যখন যদি কোনো এক মোমেন্ট ক্রিটিক্যাল সেকশন আই ঢুকতে পারে, ঢোকার পরে আই এর কাজ শেষ হলে ফ্ল্যাগ এ ফলস করে দেবে। সিমিলারলি যে কাজটা করবে, তো এখানে ভ্যারিয়েবল গুলো একটু চেঞ্জ করে দেবে, এটা যে হবে, এটা আই হবে, আই হবে। এখানে হচ্ছে তোর আই ফার্স্ট প্রসেস আর জে হচ্ছে সেকেন্ড প্রসেস নাকি? হ্যাঁ দাঁড়া, আমি পুরোটা বুঝাই দিচ্ছি। এখন মনে কর সেম টাইমে আমাদের P1, আমাদের P1 আর P2 দুইজনই আমাদের ক্রিটিক্যাল সেকশনে অ্যাক্সেস চাইতেছে। তাহলে অ্যালগরিদমটা একবার বাইরান করলেই বুঝতে পারবে যে কি করতেছে অ্যালগরিদম। তো P1 যদি অ্যাক্সেস চাই, তো সে কি করবে, তার ফ্ল্যাগ রে ট্রু করে দেবে। এই ফ্ল্যাগ রে ট্রু করার মানে বুঝতেছে যে আমার অ্যাক্সেস লাগবে। যেও সেম করবে, যে কি করলো আমাদের ওর ফ্ল্যাগ রে ট্রু করে দিল। তো এরপর আই কি করবে, টার্ন রে করে দেবে যে আই ওই যে নিজে ক্রিটিক্যাল সেকশনে ঢোকার আগে জে রে বলতেছে আগে দেখি যে যে ঢুকতে চায় কিনা, যে যদি ঢুকতে চায় তাহলে জে ঢুক। তো এটা চেক করলো, টার্নে যে বসায় দিয়ে আই জে রে এইটা বলতেছে। তারপর যে কি করবে, যেও সেম কাজটা করবে, যে যদি আই এর দরকার হয় তাহলে আই আগে ঢুকুক, তো টার্নে আই চলে আসবে। এখন অ্যাকচুয়ালি টার্নে ভ্যালু কত আছে, টার্ন তো একটা গ্লোবাল ভ্যারিয়েবল তাই না, তো টার্নে ভ্যালু শেষ পর্যন্ত কত থাকবে, আই থাকবে না, কারণ লাস্টে টার্নে ভ্যালু কত বসছে, আই না। এতটুকু বুঝতে পারছোস?
রিং। আচ্ছা, ধরলাম বুঝতে পারছিস। তো এখন এই লুপে এসে কি হবে, ওয়াইল লুপে এসে চেক করবে যে তার কন্ডিশনের কি অবস্থা। ফ্ল্যাগ অফ জে ট্রু কিনা। ফ্ল্যাগ অফ জে তো ট্রু, তো এতটুকু ট্রু, এতটুকু পার্ট ট্রু। টার্ন ইজ ইকুয়াল টু জে কিনা। টার্ন ইজ ইকুয়াল টু জে না, টার্নের ভ্যালু তো আই, এতটুকু ফলস। তার মানে কি এই পুরা লুপটা আমাদের ফলস হয়ে গেল, তো এই লুপ তো এক্সিকিউট হবে না। তো কেন হইতেছে না, কারণ দেখ যে তো ভালো মানুষ, যে তো বলতেছে যদি আই এর লাগে তাহলে আই ইউজ করুক। এই টার্নের ভ্যালু আই থাকার কারণে কিন্তু এই লুপটা এক্সিকিউট হইতেছে না, সরি লুপটা এক্সিকিউট, হ্যাঁ লুপের কন্ডিশন ফলস হয়ে গেছে। তো যখন এইটা হইতেছে না তখন কি করবে আমাদের প্রসেস P1 ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে, ক্রিটিক্যাল সেকশনে সে অ্যাক্সেস পাইলো। আর এই সাইডে কি হইতেছে, এই সাইডে আমাদের ফ্ল্যাগ অফ আই এর ভ্যালু কি 2, টার্নের ভ্যালু কত আই। তো এইটা কি ট্রু, তার মানে এই লুপটা এক্সিকিউট হইতেই থাকবে, ততক্ষণ পর্যন্ত এক্সিকিউট হইতে থাকবে যতক্ষণ এই লুপের ভ্যালু কি ফলস হইতেছে। এটা বুঝতে পারছস, এতটুকু হুম। বুঝতে পারছস? হ্যাঁ। আচ্ছা তাহলে কি হইতেছে, P1 তো ক্রিটিক্যাল সেকশনে ঢুকে গেছে, যখন P1 ক্রিটিক্যাল সেকশনে ঢুকছে P2 কিন্তু ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারতেছে না, তো ঢুকলো না। তো এরপর কি হবে, P2 তো এখানে ঘুরতেই আছে, P2 পাওয়ার কনজিউম করে এনে ঘুরতেই আছে যে কখন P1 ফাঁকা হবে, কখন P1 ফাঁকা হবে, ঘুরতেছে। তো ধরলাম ক্রিটিক্যাল সেকশনে P1 এর কাজ শেষ, পিআই কাজ শেষ। তো তখন কি করবে, পিআই আইসা বলবে যে আমার কাজ শেষ, এখন আমার ক্রিটিক্যাল সেকশন আর লাগবে না। তো এর জন্য ও ফ্ল্যাগ দিয়ে কি করবে, আচ্ছা, তোর ক্রিটিক্যাল সেকশনটা কি লুপের বাইরে নাকি? তুই মনে মিউট করে দিছস। তো এটা যদি ফলস হয় তাহলে কি আমাদের ক্রিটিক্যাল সেকশনের অ্যাক্সেস P2 পেয়ে গেল, সরি পিজে পেয়ে গেল। তো তারপর কি পিজের কাজ শেষ হবে, পিজে নিজেরে ফলস করে দেবে, এরপর কি দুইজনই রিমাইন্ডার সেকশনের কাজ করে বের হয়ে যাবে। এটা বুঝতে পারছস? লাস্টের পার্টটা আবার মিউটের এন থেকে। আচ্ছা, কোন জায়গা থেকে? ওই যে মানে while পরে যে তোর ফ্ল্যাগ যে ট্রু হচ্ছে, ওই লুপ থেকেই আবার কো আর কি। আচ্ছা দেখ তাহলে প্রথম থেকে বলতেছি। প্রথমে মনে কর পিআই এর অ্যাক্সেস লাগবে, পিজে এর অ্যাক্সেস লাগবে। তো পিআই কি করবে, নিজের ফ্ল্যাগ রে ট্রু করে দেবে যে আমার অ্যাক্সেস লাগবে, পিজেও নিজের ফ্ল্যাগ রে ট্রু করে দেবে যে আমার অ্যাক্সেস লাগবে। তারপর টার্ন দিয়া কি বলতেছে, আই কি করবে, টার্নের করে যে করার দ্বারা কি বুঝাইতেছে, যদি যে লাগে ক্রিটিক্যাল সেকশন তাহলে যে আগে নেই, আমি পরে যাবো। সিমিলারলি যেও কি করবে, টার্নের ভ্যালু আই করে দেবে যে যদি আই এর লাগে তাহলে আই আগে ইউজ করবে, আমি পরে করবো। তো এট দি এন্ড টার্নের ভ্যালু আই হয়েছে। হওয়ার পরে আই তো যাবে লুপ চেক করতে, লুপে যায় কি দেখতেছে, ফ্ল্যাগ অফ জে এটা ভ্যালু ট্রু, আর টার্নের ভ্যালু তো জে না, তার মানে এটা কি ফলস। ট্রু হুম। এন্ড ফলস এখানে কি ফলস হয়ে যাবে। যদি ফলস হুম। হয় এই লুপ তো আর এক্সিকিউট হবে না, এই লুপ হুম। এক্সিকিউট না হয়ে ক্রিটিক্যাল সেকশনের অ্যাক্সেস পাইলো কে, P1। ও তার মানে P1 ক্রিটিক্যাল ক্রিটিক্যাল সেকশন সেকশন, হচ্ছে লুপের বাইরে। হ্যাঁ লুপের বাইরে। এই যে আচ্ছা। এখানে দেখ লুপ তো এখানে শেষ হয়েছে, এই যে হুম। স্টেটমেন্ট এখানে শেষ হয়েছে। আচ্ছা, তো ক্রিটিক্যাল সেকশনে অ্যাক্সেস পাইলো, কারণ P2 তো অ্যাক্সেস লাগবে। P2 কি করবে, ও লুপ চেক করতে যাবে, যায় দেখে ঠিক আছে ফ্ল্যাগ এর আই এর ভ্যালু তো ট্রু, ফ্ল্যাগ অফ আই ট্রু এবং টার্নের ভ্যালুও আই। তো এই দুইটাই যেহেতু ট্রু, তার মানে কি P2 বুঝা গেছে যে P1 তার মানে ক্রিটিক্যাল সেকশনে অ্যাক্সেস করতেছে, তো আমি তো ঢুকতে পারবো না, কারণ ক্রিটিক্যাল সেকশনে একটা টাইমে একটাই ঢুকবে। তো ও কি করবে, এই লুপে ঘুরতেই থাকবে যতক্ষণ না এই লুপটা ফলস হইতেছে। লুপ ফলস কখন হবে, যখন P1 এর ক্রিটিক্যাল সেকশনের কাজ শেষ, তখন সে কি করবে, বাইরে হবে, বাইরে ফ্ল্যাগ এর ভ্যালু ফলস করে দিতেছে। আর যখনই এই যে ফ্ল্যাগ এর ভ্যালু ফলস হয়ে গেল, তখন এইটা ফলস হয়ে গেল না, তো এটা ফলস, এটা ট্রু, তাহলে লুপটা কি ফলস হয়ে গেল, লুপ ফলস হয়ে গেল, তার মানে লুপ আর এক্সিকিউট হইতেছে না। আর P1 ও ক্রিটিক্যাল সেকশনে নাই, এটা দ্বারা এতটুকু বুঝলো P2। তো ক্রিটিক্যাল সেকশনে পিজে চলে আসবে, আইসা নিজের কাজ ক্রিটিক্যাল সেকশনে করলো, করার পরে নিজের কাজ শেষে ও ফ্ল্যাগটারে কারোর জন্য ফলস করে দিল যে এরপরে যদি কেউ ঢুকতে চায় তাহলে ঢুকতে পারবে। তারপর দুইজনই কি করবে, রিমাইন্ডার সেকশনে কাজ করে বাইরে হয়ে যাবে। বুঝতে পারছস? আচ্ছা,
ও এখন আমার একটা 20 মিনিট ভিডিও করতেছিস কে সেটা বল। রেকর্ড করতেছিস কে? আমি করতেছি। আচ্ছা তাড়াতাড়ি দে তাহলে, যতটুকু হয়েছে তাড়াতাড়ি দে। টাইম এখন কি আর পড়াবি? হ্যাঁ পড়াবো, কিন্তু 20 মিনিট শেষ লাগবে, আমার ইয়ারবাডের চার্জ শেষ, চার্জ দিতে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, ই কর তাহলে হচ্ছে 8:17 বাজে কি 8:30 দিকে আইবি নাকি? এই তো মাঝে একবারে বয় নাকি? তাহলে 9টায় আসি। ঠিক আছে, আচ্ছা রিহিন তাহলে রেকর্ডটা তাড়াতাড়ি দে তাহলে। ওকে।